হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমরা বেশিরভাগ মানুষই বলতেছো যে নতুন গল্প আনতে, নতুন গল্প আনতে। তো নিয়ে আসলাম নতুন একটা গল্প। যে গল্পটা হতে চলেছে একটু অ্যাকশন টাইপের। অ্যাকশন থাকলেও এটার মধ্যে ইমোশন এবং রোমান্স ভরপুর। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে এবং গল্পটা অনেক ইন্টারেস্টিং আছে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটা। আর রাফি গল্প যেটা চলতেছিল ওইটা যদি তোমরা চাও তো নেক্সট ভিডিওতে আমি ওইটা লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে তোমরা পড়ে নিতে পারবা ওইটা। আর আমি কন্টিনিউ করতেছি না, চলো শুরু করা যাক আজকের গল্প। আরে লাইক বাটনে আগে চাপ দাও। নিলয় ভাই এলাকার বড় মাফিয়া কিংয়ের ডান হাত, কিন্তু এইভাবে ধরা খাবেন কে জানতো? ওরে বোকা, তোদের সাথে ধরা খাইছি আমরা নিজেদের ইচ্ছাই, কারণ তোদের ওপর অনেক আগে থেকেই আমাদের নজর ছিল। আর তখনই আমাদের ভাই একটা প্ল্যান করে তোদেরকে ধরার। ও তাই, আচ্ছা দেখি তোর ভাইটাকে দেখা আমাদেরও। আর তুই তো আজকেই শেষ হবি, আর তোর ভাই ও তো আমাদের হাতেই শেষ হবে। এতই সহজ আমাদের ভাইকে শেষ করা? তাকে আমরা কি বলে ডাকি জানিস? রেবেল বয়। কারণ সে কখন কোথা থেকে কিভাবে আসবে ওইটা আমরা কেউ জানি না। আরেকটা কথা, আজকে আমাকে ধরেছিস ঠিকই, কিন্তু মনে হয় না তুই আর আজকে বেঁচে ফিরবি। আমাদের গ্যাংয়ের সকলের গুলি মিস হতে পারে, কিন্তু ভাইয়ের নিশানা একদম মিস হয় না। ডায়লগ বন্ধ কর। আর কথা হইলো তোর নিজের ধরা দেওয়া, এটা তো আমি একেবারেই বিশ্বাস করি না। কারণ তুই যদি আমাদের হাতে ধরা দিতি তাহলে তোকে তো আমরা সহজেই পেয়ে যেতাম। আসলে সহজেই পাইছি, কিন্তু অন্যভাবে। তোকে কিভাবে ধরলাম জানিস? তোদের গ্যাং মেম্বার আমাদের গ্যাংয়ে জয়েন করেছে, আর তার মাধ্যমেই আজকে তোকে ধরলাম। আর তুই বলতেছিস তুই ধরা দিছিস বলেই তোকে ধরতে পারলাম? কি? কে এত বড় বিশ্বাসঘাতকতা করলো আমাদের সাথে? তোদের গ্যাংয়ের কেউ করে নাই, তোদেরই তানভীর ভাই করছে। তানভীর? তারপর নিলয় তানভীরকে ডাক দেয়। তখন তানভীর বের হয়ে আসে এবং বলে, কিরে নিলয় ভালো আছিস? তখন নিলয় বলল, তানভীর ভাই আপনি আমাদের সাথে বেইমানি করলেন? তখন তানভীর বলল, দেখ নিলয়, এই দুনিয়াতে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাইও আমি তাদের গ্যাংয়ে চলে যাই। আর দেখ এখন তারাও আমাদের ফাঁদে পড়ে গেছে। তানভীরের কথা শুনে অন্য গ্যাংয়ের সবাই অবাক। তখন ওই গ্যাংয়ের লিডার মানে সুমন বলল, তানভীর তুই কি বলিস এইসব? তখন নিলয় বলল, কি বলছিলাম আমি? আমাদের ভাই সবার থেকে আলাদা, বন্দুকের সাথে সাথে মাথাও দারুণ চলে। এই সবই আমাদের অন্তর ভাইয়ের প্ল্যান ছিল। তখন সুমন বলল, এই তোরা তানভীরকে ধরেও নিলয়ের সাথে বাঁধ। আজকে একসাথে এই তিনটাকে কবর দেওয়া হবে। এইখানে দুইটা আর এদের রিবেল বয় যে কিনা আসবে। সাথে সাথেই তানভীরকে নিলয়ের সাথে বেঁধে ফেলা হয়। তো গাইজ, গল্পের মধ্যে অনেকগুলা ক্যারেক্টার জানি একটু বুঝতে অসুবিধা হবে, তারপর একটু বুঝে নিও। তানভীর ভাই, আমাদের ভাই কই? তখন তানভীর বলল, আমিও তো বুঝতেছি না, শালা এত লেট করতেছে কেন? বুঝতেছি না তো কি করতেছে ও। আমরা মরার পরও আসবে, আল্লাহ তাআলাই ভালো জানে। আর এইদিকে আমি অনেক আগেই তাদের কাছে উপস্থিত হয়ে যাই। তানভীর আর নিলয় আমার থেকে ঠিক 150 মিটার দূরত্বে আছে। তাদেরকে দেখার পরেও আমি এখনো কোনো অ্যাকশন নেই নাই, কারণ তানভীর খোলা অবস্থায় সোহান মানে ওই গ্যাংয়ের টিম লিডারের আশেপাশেই ছিল। তাই আমি যদি তখন গুলি চালাইতাম তাহলে তানভীরের লাগার সম্ভাবনা ছিল। তবে এখন যেহেতু তানভীরকে নিলয়ের সাথে বেঁধে রাখা হয়, তাই গুলি লাগার চান্স নাই। আমার সর্বপ্রথম কাজ, আমি এমনভাবে গুলি চালাবো যাতে তারা আমাকে শুট না করতে পারে, মানে তারা আমাকে গুলি করার মতন সময়টাও না পায়। আর যদি আমার শুট করার টাইমিং একটু ভুল হয় তাহলে আজকে কেউই আমরা বেঁচে ফিরবো না। একটু দাঁড়িয়ে লম্বা শ্বাস নিলাম এবং আমার কাছে দুইটা গান ছিল, দুইটা গান বের করলাম এবং শুট করা শুরু করলাম। আমার গুলির আওয়াজ শুনে তারা কভার নিল, আমিও কভারেই আছি। সেখানে প্রায় 20 জনের মতো ছিল। প্রথম এন্ট্রি শুট আউটেই 7 জন শেষ। দেখলাম সোহান সহ এখনো 13 জন বাকি আছে। আমার কাজ হইল সোহানকে বাদে আর সবাইকে শেষ করা, কারণ সোহানকে একটু লাগবে আমার। তাছাড়াও ওকে আমি শুট করে মারতে চাই না। আমরা এখন একটা পুরনো গোডাউনে আছি, যেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছিল। আমি আবার শুট করতে লাগি। আমার শটে আরো 4 জন মারা যায়। তখন সোহান ওদের টিম মেম্বারকে বলল, এই তোরা যা, তোরা কয়েকজন মিলে তানভীর আর নিলয়কে নিয়ে আয়। 4 জন মিলে তানভীর ও নিলয়ের কাছে আগাতে লাগে। তবে আমি এমন জায়গায় কভারে আছি যেখান থেকে তানভীর ও নিলয়কে প্রোটেক্ট করতে পারবো, সাথে সোহানের মেম্বারগুলিকেও শেষ করতে পারবো। যে 3 জন তানভীর ও নিলয়ের দিকে এগিয়ে আসে তাদেরকেও শুট করে শেষ করে দিই। আমি আবার পড়ে গেলাম আরেক মুসিবতে। আমার গানের বুলেট শেষ, ম্যাগজিনও সাথে নিয়ে আসিনি। ধুর শালার ভাগ্য। এদিকে দেখলাম সোহানের টিম মেম্বার যারা এদিকে আসতেছিল তাদেরও গুলি করতে করতে গুলি শেষ। আমি আমার গানগুলা ঢেল দিয়ে সাইডে ফেলে দিই।
সাথে আমার একটা ছুরি ছিল যেটা সেফটির জন্য রাখছিলাম, ওইটা বের করে নিই। আমাকে দেখে সোহানের 3জন লোক এগিয়ে আসে আমার দিকে। আসতে না আসতেই তাদের ঘুষি দিতে থাকি, আমার হাতের ছুরি দিয়েও তাদের আঘাত করতে থাকি। একজনকে ডিরেক্ট পেটে ছুরি ঢুকিয়ে দিই, আরেকজন এগিয়ে আসতেই তার নাক বরাবর দিলাম ঘুষি। আরেকজন এসে আমাকে পিছন থেকে জাপটে ধরে, আমি আমার পা দিয়ে তার পায়ে দিলাম চাপ। তারপর আমার হাতের কনুই দিয়ে দিলাম তার নাক বরাবর একটা। তারপরে সে আর আমাকে ধরে রাখতে পারলো না, আমি ছাড়া পেয়ে তার গলার মধ্যে দিলাম আমার ছুরি দিয়ে একটা পোস্ট। এবার সোহান আমার উপর গুলি করতে থাকে, আমিও কভারে চলে যাই। ওর গুলি করা দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি তো ভাবছিলাম এরও গুলি শেষ, কিন্তু না। এখন আমি কি করি? তখন সোহান বলল, অন্তর ভাই, কি মনে করেছিস তুই? আমি কি এতই বোকা যে উল্টাপাল্টা গুলি করে গুলি ওয়েস্ট করব? এত বোকা না আমি। তখন আমি বললাম, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে কতটা চালাক তুই। খোদাই, তুই আমার কাছে মরতে আসছিস। সোহান আবার গুলি করতে শুরু করে, কিন্তু ভাগ্য ভালো আমি একটা মজবুত পিলারের পিছনে লুকিয়ে আছি, না হয় আজকে আমার গুলি খেয়ে ঠুলি উড়ে যেত। তখন সোহান বলল, কিরে তুই না রিবেল বয়, তুই এভাবে লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে তুই সামনে আয়। আমি তখন ভাবতেছি, না না, কিছু একটা করতে হবে, না হয় আজকে সবাই শেষ। তখনই মাথায় একটা বুদ্ধি আসলো, তারপরে আমি আমার মোবাইলটা বের করে নিলাম। আপনারা আবার ভাইবেন না যে দাঁড়া যে গুলি অর্ডার দিব, অন্য কিছু মাথায় আসতেছে আমার। মোবাইলটা বের করে আমি পুলিশের সাইলেন্ট চালু করে দিলাম। তখন সোহান বলল, এই পালা, এখানে দেখি পুলিশ চলে আসছে। তখন সোহানের একজন টিম মেম্বার বলল, বস এই দুইটাকে কি করব? তখন সোহান বলল, আরে রাখতো এই দুইটাকে, আগে নিজে বাস, তারপরে এই দুটাকে আবার ধরা যাবে। এই ফাঁকে আমিও লুকিয়ে লুকিয়ে আমার জায়গা পরিবর্তন করতে থাকলাম। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে আমি ডিরেক্ট সোহানের কাছে চলে যাই, সোহানের পিছন দিয়ে যাই, তাই সোহান আমাকে দেখতে পাইনি। আমি পিছন থেকে গিয়ে তার হাত ধরি এবং দেই মোচড়, আর তার হাত থেকে তার গানটা নিয়ে নিই। প্রথম কথা, যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে আপনার মাথা শান্ত রাখুন, কারণ শান্ত থাকলে মানুষের মাথা ভালো কাজ করে। আর দ্বিতীয়ত, এখানে কোনো পুলিশ আসেনি, আমি আমার ফোনে পুলিশের সাইলেন্ট লাগাইছিলাম। আসলে তোদের সাথে একটু মজা করতে চাইছিলাম। আমি সোহানের হাত মোচড় দিয়ে পিছনে ধরে আসি। আমি সোহানকে বললাম, কি বলতেছিলি? আমার সাহস নেই? আরে বেটা, গান যার হাতে থাকে সেই সাহসী, আর যার মাথা থাকে এবং মাথায় বুদ্ধি থাকে, বুদ্ধিটা সঠিক টাইমে কাজে লাগায়, সে হচ্ছে লিজেন্ড। সোহানের একটা লোক বাকি ছিল, আমি গুলি করে ওইটাকেও শেষ করে দিলাম। এখন আমি আর সোহান বেঁচে আসছি, সাথে আমার বন্ধু দুইটা তো আছেই। তখন আমি সোহানকে অফার করলাম, কিরে হাতে হাতে লড়বি নাকি? তখন সোহান বলল, এই চান্সটাই তো আমি চাচ্ছিলাম। আমি গান অন্যদিকে ছুঁড়ে ফেলে দিই, সাথে সোহানও আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা একে অপরকে কিল ঘুষি দিতে লাগলাম, কেউ কারো থেকে কম না। আমাদের লড়াইটা মনে হচ্ছে কোনো একটা হিংস্র পশু লড়াই করতেছে। সোহান এক টাইমে আমাকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়, আর আমার দিকে আসতে নিলে আমিও সুযোগ বুঝে ওইখান থেকে সরে যাই, আর তাকে দেই সে লেভেলের একটা লাথি। এরপর আমি আরো হিংস্র হয়ে যাই। এখন আমি সোহানকে আরো খারাপভাবে আঘাত করতে লাগি, আর আমার আঘাতে সোহানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। তারপর আমি আবার তার হাত মোচড় দিয়ে ধরি। তারপর সোহান চিৎকার দিয়ে ওঠে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি রে, কেমন লাগে রে? আজকে আর তোকে জিন্দা ফিরতে দেব না, আমি তোকে আজকে এখনই আমি শেষ করে দিব, হিংস্র পশুর মতন। তারপর তাকে ছুরি দিয়ে একের পর এক হিংস্র পশুর মতন আঘাত করতে লাগি, কারণ এখন আমি একটা নরক পশু হয়ে গেছি। আমি এখন নিজেই জানি না আমি কি করতেছি, কারণ আমার রাগ উঠলে আমি নিজেই নিজের মধ্যে থাকি না। সোহানকে অনেকগুলো আঘাত করার পর সে মাটিয়ে লুটিয়ে পড়লো, সে এখন একদম শেষ। শালা আমাকে মারতে আসছিল, এখন সে নিজেই নিজের মরণের কারণ হলো। তারপর আমি গিয়ে আমার 2 টিম মেম্বারকে খুলে দিই, সাথে সাথে নিলয় ও তানভীর আমাকে শান্ত করতে ব্যস্ত। তারপর আমরা আমাদের ডেরায় ফিরতে লাগি। আমি নিলয়কে বললাম, নিলয় ওইখানে আমার 2টা পিস্তল রাখা আছে, ওইগুলা নিয়ে আয়। জি ভাই, এটা বলে সে পিস্তলগুলো আনে, আর সাথে আমি সোহানের যে পিস্তলটা ধরেছিলাম ওইটার থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয় এবং ওইটা সোহানের লাশের হাতে রেখে দেয়। তারপর আমরা চলে আসি সেইখান থেকে। আমাকে আমাদের আড্ডাখানায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে আমাকে শান্ত করতে ব্যস্ত আমাদের গ্যাং মেম্বারগুলো। আমিও সেখানে রাত পর্যন্ত থাকি। রাত্রি প্রায় 8টার দিকে আমি তানভীরকে বললাম, তানভীর চল না, রেডপুল খাবো। ওকে চল। তারপর তানভীর আর আমি বাইরে গেলাম রেডপুল খেতে। আমরা পৌঁছে গেলাম পাশের দোকানে। তানভীর গিয়ে দোকান থেকে 2টা রেডপুল নিয়ে আসে, এনে আমাকে একটা দেয়। আমিও সেটা খুলে খেতে লাগি। তানভীর আমাকে বলল, এই প্রথম দেখতেছি এত বড় একটা গ্যাংস্টার হয়ে কেউ রেডপুল খায়। আস্তানরা তো সবসময় মদ, গাঞ্জা এইসব খেয়েই থাকে, আর তুই রেডপুল খাচ্ছিস? আর এই রেডপুল প্লাস চা আর সিগারেটই ভালো লাগে, কারণ আমি একটু ভদ্র টাইপের গ্যাংস্টার। কেমন ভদ্র সেটা তো আমি দেখলামই। ভাই রে ভাই, তুই কিভাবে সোহান রে মারলি? দেখি তো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছিল ভাই। তখন আমি বললাম, কিছু করার নেই,
আমার রাগ উঠলে আমি নিজেই নিজের মধ্যে থাকি না, তখন আমার মধ্যে একটা নরবশু চলে আসে। আমার রেড বুল খাওয়া শেষ, এখন রেড বুলের খালি ক্যানটা আমার হাতে পড়ে আছে। আমিও সেটা রাস্তায় ফেলে ফুটবল খেলতে লাগি। তানবীর আমাকে বলল, শালা একা একা খেলতেছিস, আমাকে পাস দে আমিও খেলি। আমি আর তানবীর আমার খালি ক্যান দিয়ে আমরা রাস্তায় ফুটবল খেলতেছি, সাথে তানবীর তার রেড বুল আমার সাথে শেয়ার করতেছে। আমরা খাচ্ছি আর খেলতেছি। হঠাৎই আমার শরীরে একটা জোশ চলে আসে, আর আমিও আমার পা দিয়ে ক্যানটাকে জোরে একটা লাথি দিলাম, আর সেটা সোজা গিয়ে লাগে একটা মেয়ের গায়ে। আমি সাথে সাথে বলে উঠলাম, নাউজুবিল্লাহ। তানবীর বলল, শালা কি করলি তুই এটা? মেয়েটি বলে উঠলো, কোন জানোয়ারের বাচ্চা এই ক্যানটি আমার গায়ে ছুঁড়ে মারলো? মেয়েটি আমাদের দুজনকে দেখে আমাদের কাছে এগিয়ে আসতে লাগে। তানবীর বলল, দোস্ত তুই মেয়ে সামলা, আমি গেলাম, বলেই দিল দৌড়। তখন আমি বললাম, ওই শালা দাঁড়া, কই যাইতেছিস আমার রাইখা? আমি দৌড়াতে যাব, তখনই মেয়েটি এসে আমার কলার ধরে ফেলে। মেয়েটি বলল, কই পালাচ্ছিস লম্পট? তুই নিশ্চিত আমার গায়ে এই ক্যানটি ছুঁড়ে মেরেছিস? তখন আমি বললাম, বিশ্বাস করেন এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি আর আমার বন্ধু ক্যানটা নিয়ে খেলতেছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাফ করে দেন আমাকে আপু। তখন মেয়েটি বলল, এই তুই আমার দিকে তাকিয়ে কথা বল, নিচের দিকে তাকিয়ে আসিস কেন? তখন আমিও মেয়েটির দিকে তাকালাম। আমি তো মেয়েটার দিকে তাকিয়ে থমকে গেলাম। দেখতে পুরাই পরীর মতন, হরিণের মতো চোখ, উপরে আবার গোল চশমা, ঠোঁটের নিচে তিল, গোলাপি ঠোঁট। মেয়েটার চেহারায় পুরা মায়ায় ভরা। আমি তো মেয়েটাকে দিয়ে দেখে হাঁ করে তাকিয়ে আসি। এই ছেলে, এইভাবে কি দেখছিস? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমি বললাম, আপু মাফ করে দেন, আর জীবনেও এরকম হবে না। তখন মেয়েটি বলল, তুই দাঁড়া, আমার বিএফকে কল দিয়ে তোকে সাহায্য করতেছি। দিয়ে দিল না বিয়ের আগে সাইকা, মাইয়ার নাকি বিএফ আছে। আল্লাহ উঠে নাও, এতদিন কিছু হইল না, আজকে মেয়েটাকে দেখে দিল মে খুসখুস হো গেয়া, কিন্তু এর মধ্যেই তুমি আবার আমার অনুভূতিটা ডাউন করে দিলা। আল্লাহ তুমি সবার জন্যই দিছো, আমার জন্যই দাও নাই কেন? তখন আমি বললাম, আপু মোবাইল রাখেন, আমি সরি বললাম তো। তখন ওই মেয়েটা বলল, সরি বললে হয়ে যায়? তুই জানিস তুই কার উপর ক্যান মেরেছিস? আমি এই এলাকার একমাত্র মাফিয়া কিং রেবেল বয়ের জিএফ। আমি তখন অবাক হয়ে বললাম, এই দাঁড়ান 1 মিনিট, রেবেল বয়ের জিএফ মানে? কি রে ভাই, এ কি বলে মেয়েটা? শুনে তো আমি নিজেই আবুল হয়ে গেলাম। তখন মেয়েটি বলল, কি রে, কার ভাবনা চিন্তায় হারালি তুই? তোর সাহস তো কম না, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। তুই আর মানুষ পেলি না, আমার গায়ে তোকে ক্যানটা মারতে হলো। তুই জানিস আমার বিএফ আমার গায়ে একটা টোকাও লাগতে দেয় না, আর তুই ক্যান মারলি। আমি শুধু হাঁ করে দেখতেছি আর শুনতেছি। হায় রে আল্লাহ, আমার জিএফ আছে আর আমি নিজেই জানি না। দুনিয়া বাহ, কিয়া কার ডালা তোনে। বাহ, ভালোই তো হিন্দি পারি আমি। তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপু আপনি কি রেবেল ভয়কে দেখেছেন? আর মেয়েটি বলল, কি বলতে চাচ্ছিস তুই? আমার বিএফ আর আমি দেখবো না মানে কি? আর একটু আগেই তো ওর সাথে কফি খেয়ে আসলাম আমি। বিশ্বাস করেন রাসেল ভাই, ইচ্ছা করতেছে মেয়েটাকে থাপড়াই। ভাই মিথ্যা বলাও তো একটা লিমিট থাকে, তাই না? এ তো মিথ্যে কথা প্রোম্যাক্স বলতেছে, নাকি আমার যমজ ভাই জন্মাইছে। ভাবরে কি জিনিস এটা। তখন আমি মেয়েটাকে বললাম, আপু আর জীবনেও এরকম করবো না, আল্লাহ তাআলা দোহাই লাগি আমাকে মাফ করে দেন। তখন মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, এক শর্তে মাফ করতে পারি, আমাকে আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ায়, তাহলেই মাফ করব। আমিও মেয়েটার সাথে হাঁটতে লাগলাম। রাতের বেলা একটা সুন্দরী মেয়ের সাথে নির্জন রাস্তায় হাঁটতেছি, আমার তো অনেকটাই ভালো লাগতেছে। আমি মেয়েটার দিকে খেয়াল করে দেখলাম মেয়েটি একটু সংকট বোধ করতেছে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কি হলো আপু, ভয় লাগতেছে নাকি? তখন মেয়েটি বলল, কি ভয়? আর আমি কে বলে গেছিস তুই? তখন আমি বললাম, না 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 ভুলি নাই তো, আপনি তো রেবেল বয়ের একমাত্র কলিজা, তাই তো? কিন্তু আপু কেন জানি মনে হচ্ছে আপনি একটু ভয় পাচ্ছেন। দেখেন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি হতেই দিব না, আপনার সেফটি আমার কাছে, আপনি ফ্রিলি চলেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তখন মেয়েটি বলল, তুমি এমন ভাবে কথা বলতেছো যেন মনে হচ্ছে তুমি কিনা একটা গ্যাংস্টার। তখন আমি বললাম, কি গ্যাংস্টার? আর আমি যদি গ্যাংস্টার হইতাম তাহলে অনেক আগেই আমি আমার কোমর থেকে গুলি বের করে আপনার মাথায় ধরতাম, কিন্তু আমি তো সেটা করিনি, কিন্তু আমি মারপিট পারি। মেয়েটি হি হি করে হেসে উঠলো এবং বলল, সেটা তো আমিও পারি, কেউ যদি আমার ক্ষতি করতে আসে একটা পাঁচ দিব না যে লাল জুস বের হয়ে যাবে। তখন আমি বললাম, ও ভাই কি বলেন, এটা কি আপনার বিএফ রিবেল বয় শিখাইছে নাকি? তখন মেয়েটি বলল, মোটেও না, তবে আমি ওকে এইসব শিখিয়েছি, বুঝেছো? তখন আমি বললাম, জি আপু, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই রিবেল বয়ের নাম আমিও অনেক শুনেছি, কিন্তু তার আসল নামটা এখনো জানতে পারিনি, আপনি কি জানেন তার আসল নামটা কি?
মেয়েটি আবার হি হি করে হেসে উঠলো এবং বলল, আমার বিএফ এর নাম আর আমি জানবো না? এটা কোনো কথা? ওর নাম মোহাম্মদ অবাইদুল রহমান অন্তর, ওরফে রিবেল বয়। বাহ, ভালোই তো। রিবেল বয়ের সাথে থেকে তার পাওয়ার নিয়ে তার কাছেই পাওয়ার দেখাচ্ছে। বাহ, ভালোই পাওয়ার দেখাচ্ছে। আল্লাহ তাআলাই জানে মেয়েটা কি জিনিস। যদি একবার আমার সত্যিটা জানতে পারে তাহলে তো মনে হয় সব খেয়ে কমায় চলে যাবে। আমি আর কোনো কথা না বলে মেয়েটিকে তার বাড়ির কাছে পৌঁছে দিলাম। মেয়েটি বলল, গুড বয়, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, এবার সোজা বাসায় চলে যাও। তখন আমি বললাম, জি আপু, একটা কথা। তখন মেয়েটি বলল, বলো, আপনার নামটা কি জানতে পারি? তখন মেয়েটি বলল, এই ছেলে, নাম দিয়ে কি করবি তুই? তখন আমি বললাম, না মানে এমনি জানতাম, তারপরেও যদি আমি কিছু করি তাহলে আপনার বিএফ রিবেল বয় তো আমাকে গায়েব করে দিবে। তখন মেয়েটি বলল, আচ্ছা দাঁড়া, বলতেছি, এত ভয় পেতে হবে না, আমার নাম মারিয়া। আর তোমার নাম কি? আমার নাম এই কি করতে যাচ্ছিলাম, এখনই তো আমার নামটা বলে দিতে গেছিলাম। এখনই মেয়েটাকে আমার আসল পরিচয় দিয়ে সব খাওয়ানোর দরকার নেই, কয়েকদিন মজা নেই, পরে না হয় বলবো, এটা আমি মনে মনে বললাম। তখন মেয়েটি বলল, এই নাম বলতে যে থেমে গেলি কেন, বল। তখন আমি বললাম, জি আমার নাম অনিক। তখন মেয়েটি বলল, ও আচ্ছা অনিক, বাড়ি যাও, তোমার বাড়ির লোক চিন্তা করবে। তখন আমি বললাম, জি আপু, খোদা হাফেজ। তখন মেয়েটি বলল, খোদা হাফেজ। তারপর আমি চলে যেতে লাগি, কিন্তু মেয়েটির একটা কথা শুনে আমার হাসি আসলো। মেয়েটি বলেছিল বাসার সবাই চিন্তা করবে। বাসায় কেউ থাকলে তো চিন্তা করবে, আমার তো ভাবার মতন কেউ নাই। জন্মের পর থেকে আমার আব্বু আম্মুকে আমি কখনো দেখি নাই, আর জানিও না কে আমাকে জন্ম দিছে। আমাকে তো একটা আন্টি লালন পালন করেছিল, আর আমার যখন 13 বছর তখন সেও মারা যায়। কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা দোকানে কাজ করি, আর সেখান থেকেই আমি আস্তে আস্তে কালো দুনিয়ার সবকিছু জেনে নিই, আর আমিও একজন গ্যাংস্টার হয়ে যাই। এগুলো ভাবতে ভাবতেই আমি বাসায় চলে গেলাম। আমি একটা বাসায় থাকি যেখানে একটা রুম এবং অ্যাটাচ বাথরুম করা। সেই একটা রুমেই একটা কিচেন বানিয়ে রান্না করে খাই, ঘুমাই। তারপর আমি বাসায় এসে শুয়ে পড়ি। কোনো খাবার খেতে ইচ্ছা করতেছে না, শুধু শুয়ে শুয়ে মাইয়াকে নিয়ে ভাবতে থাকলাম তার মায়াবী চেহারা নিয়ে। আর কখন ঘুম চলে আসে সেটা আমি নিজেও জানি না। সকালবেলা আমি কোনো মতে হেলে দোলে ঘুম থেকে উঠলাম, আর ফ্রেশ হয়ে আমার গানটা নিয়ে চলে গেলাম আমাদের আড্ডার জায়গায়। আমার আড্ডার জায়গা হলো চায়ের দোকান। সেখানে গেতেই আমি নিলয় ও তানবীরকে পেলাম। তখন ওরা বললো, কিরে কি অবস্থা? তখন আমি বললাম, এই তো কোনো রকমে বেঁচে আছি। তখন তানবীর বলল, কি রে কি অবস্থা তোর? সেদিন রাতে তোর ওই মেয়েটা তোকে কি করেছিল? তখন আমি বললাম, তুই শালা কথা বলিস না, তুই আস্ত একটা হারামি। আমাকে ওই ম্যানকেট চিপার ফেলে গায়েব হয়ে গেলি, একবারও কি আমার কথা ভাবলি না? শালা বেঈমান, কাপুরুষ, হিসামারা। তখন ওরা জিজ্ঞেস করলো, ভাই হিসামারা কি? তখন আমি বললাম, ইহা একটি ল্যাটিন শব্দ, যেটা শুধু ইন্টেলিজেন্টরাই বুঝবে, যেটা তোরা না। তখন তানবীর বলল, যা ভালো, এখন কালকে কি কি ঘটছে সেটা বল। তখন পাশ থেকে নিলয় বলল, আসলেই ভাই, কালকে আপনি তানবীর ভাই কি ঘটাইছেন একটু বলেন তো। তখন আমি বললাম, তাহলে শোন। তারপর চা খেতে খেতে কালকে মারিয়ার সাথে কি কি ঘটেছে সবকিছু ওদের বলি। তখন তানবীর অবাক হয়ে গেল এবং বলল, কি, তোর পরিচয় দিয়ে তোকেই ট্রিট দিচ্ছে? বাপ রে, কি মাইয়া রে এটা। তখন নিলয় বলল, ভাই আপনি জিজ্ঞেস করেন নাই রেবেল বয়ের নামটা কি? তখন আমি বললাম, মেয়েটা পুরো নামটাই জানে, কিন্তু আসলে মানুষটাই কে সেটাই জানে না। মাইয়া জানলে বোল্ড আউট হবে শিওর। আচ্ছা, তোর নাম জিজ্ঞেস করে নাই? তখন আমি বললাম, করেছি, আমি নিজেকে অনেক বলে পরিচয় করে দিয়েছি। তানভীর বলল, মেয়েটি তোর যদি আসল পরিচয় জানতে পারে তাহলে সত্যি একটা শক খাবে। তখনই আড্ডায় আমাদের এক পরিচিত লোক চলে আসে, মানে আমাদের টিমেরই একজন চলে আসে। ছেলেটি এসে বলল, ভাই তমালের লোকজন আমাদের টিমের কয়েকজনকে মেরে ফেলেছে আর কয়েকজনকে তুলে নিয়ে গেছে। তখন আমি বললাম, শালার সকাল আসতে না আসতেই শুরু হলো। তখন তানভীর বলল, দেখ, সব নষ্টের মূল এই তমাল, সবসময় ঝামেলা পাকাবে। তখন নিলয় বলল, ভাই এই তমালকে শেষ করে দেওয়াটাই ভালো হবে, ছেলেটা অনেকদিন ধরে বেশি উঠতেছে, ওর ডানা কেটে দেওয়া উচিত। তখন আমি বললাম, ঠিক বলেছিস, শালায় বেশি উঠতেছে, একটু মরার শখ হয়েছে তো তাই। তারপরে আমরা চায়ের দোকান থেকে চলে গেলাম। তানভীর বলল, কই আছে তমালের লোকজন, কই এখন? ছেলেটি বলল, ভাই আমাদের সাথে আসেন। তারপরে ছেলেটি আমাদের একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। ছেলেটি আমাদের আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, ওই দেখেন তমালের লোকজন, আর আমাদের গ্যাংয়ের লোকজনকে বেঁধে রাখছে। তারপরে আমরা সবাই গান বের করি, আজকে একটাকেও জ্যান্ত ফিরতে দিব না বাসায়। তারপরে আমি নিজের গান বের করলাম এবং শুরু করে দিলাম রেবেল বয়ের কাউন্টার অ্যাটাক। কোনো কথা ছাড়াই আমরা চারজনেই শুট করতে শুরু করলাম। আমাদের গুলি করা দেখে তমালের লোকজন সারপ্রাইজ হয়ে যায়, কারণ আমরা তাকে সারপ্রাইজ অ্যাটাকই দিছি। 4 জন গ্যাংস্টার একসাথে শুট করাতেই প্রায় অনেকেই খতম, কয়েকজন বাদে শুধু। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই।
তো নতুন গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর নেক্সট পার্ট চাই কিনা সেটা অবশ্যই জানাবা। এই গল্পটার মধ্যে অ্যাকশন, রোমান্টিক এবং ইমোশনাল সিনও আছে। আশা করি তোমাদের এই গল্পটা অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে থাকো। আমি বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী পার্টে।